রুদ্র, বাবা রুদ্র, কোথায় গেলি বাবা? আমায় ডাকছিলে মা? হ্যাঁ রে বাবা, তোকেই তো ডাকছিলাম। এই নে, তোর জন্য আমি পাড়ার দোকান থেকে রসগোল্লা কিনে এনেছি। রসগোল্লা? কি মজা, কি মজা! দাও মা, দাও মা। হ্যাঁ রে বাবা, আমি তো জানি তুই রসগোল্লা খেতে কত ভালোবাসিস। নে বাবা, তাড়াতাড়ি খেয়ে নে। সুজাতা যখন তার ছেলে রুদ্রকে রসগোল্লা দিচ্ছিল, তখনই তার মেয়ে মিলি সেখানে এসে বলল, রসগোল্লা? ও মা, মা, আমিও রসগোল্লা খাবো। ঠং দেখে বাঁচি না। রসগোল্লার দাম কত জানিস? তোকে আর ওসব খেতে হবে না। তার চেয়ে বরং যা, বাটিতে দুটো শুকনো রুটি রাখা আছে, ওগুলো খেয়ে নে। কেন মা, আমি বুঝি তোমার মেয়ে না? ভাইকে তুমি রসগোল্লা খাওয়াচ্ছ আর আমাকে শুকনো রুটি? দেখ মিলি, মুখে মুখে মোটেও তর্ক করবি না। খেতে হলে খা, নয়তো যা, হাতের কাজগুলো সেরে ফেল। এগুলো বলেই সুজাতা সেখান থেকে চলে গেল। আর তখনই মিলিকে মন খারাপ করতে দেখে রুদ্র বলল, এই নে দিদি, তুই খা রসগোল্লাটা, আমি তো রোজই খাই। না রে ভাই, ওটা বরং তুই খা, মা ভালোবেসে তোকে দিয়েছি। সত্যি রে দিদি, মা যে কেন এমন করে বুঝতেই পারি না। মাঝে মাঝে মনে হয় মা তোর আপন না। ওভাবে বলতে নেই ভাই, সবই আমার কপাল। নইলে নিজের মা আমাদের দুজনের সাথে এমন আলাদা আলাদা ব্যবহার কেন করবে বল? তুই মন খারাপ করিস না দিদি, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। রুদ্র আর মিলি যখন কথা বলছিল, তখনই পাশের ঘর থেকে সুজাতা মিলিকে ডাকতে লাগলো, মিলি, এই মুখপুরি, কোথায় গেলি? তাড়াতাড়ি একবার এদিকে আয় তো। ওই যে মা ডাকছে, আমি আসি রে ভাই, নইলে মা আবার বকবে। কথাটা বলেই মিলি দৌড়ে রান্নাঘরে গেল। এতক্ষণে আসার সময় হলো তোর? কি করছিলি ঘরের ভেতর? না না মা, কিছু করছিলাম না তো। আমায় কিছু বলবে মা? হ্যাঁ মা, বলতেই তো ডাকলাম। সেই কখন তোকে বলেছি এই বাসনগুলো ধুয়ে রাখতে, এখনো সেগুলো করিসনি? না মা, আসলে। সত্যি বাপু, তোকে নিয়ে একদম পারি না। এখানেই যদি এই হাল হয়, তাহলে দুদিন পর শ্বশুর বাড়ি গিয়ে কি করবি শুনি? যা, এক্ষুনি এগুলো ধুয়ে নিয়ে আয়। কিন্তু মা, আমি তো এখনো কিছু খাইনি। এক বেলা না খেলে তুই মরে যাবি না, বুঝলি? তাছাড়া এখনই এসব অভ্যেস থাকা ভালো। যা, কথা না বলে এগুলো মেজে আন দেখি। এই বলে সুজাতা সেখান থেকে চলে গেল। আর মিলিও মন খারাপ করে বাসনগুলো পুকুর পাড়ে নিয়ে গেল। হায় বিধাতা, এ তুমি আমায় কেমন শাস্তি দিচ্ছ? নিজের মা হয়েও মা কেন আমার সাথে এত অবিচার করছে? আমি যে কিছুতেই এসব সহ্য করতে পারছি না। মিলি যখন মন খারাপ করে পুকুর পাড়ে বসে কাঁদছিল, তখনই তার বাবা নিখিল এসে বলল, কি রে মা, এখানে বসে কাঁদছিস কেন? বাবাকে দেখে মিলি নিজেকে সামলে নিয়ে বলল, না না বাবা, কাঁদছি না তো। আসলে বাসন মাজতে গিয়ে হঠাৎ কি যেন একটা চোখে চলে গেছে। আমার থেকে লুকোচ্ছিস রে মা? বুঝেছি বুঝেছি, তোর মা নিশ্চয়ই আবার তোকে বকেছে। দাঁড়া, আজই তোর মাকে আমি শায়েস্তা করব। না না বাবা, তুমি মাকে কিচ্ছু বলো না। মা হয়তো আমার ভালোর জন্যই। কি জানি রে মা, এত বছর হয়ে গেল, আমিও মানুষটাকে ঠিক চিনতে পারলাম না।
আসলে কি বলতো, তোর মায়ের বরাবরই ছেলের খুব শখ ছিল, তাই হয়তো তোর ওপরে এমন করে। কি আর করবে বলো বাবা, সবই আমার কপাল। তুমি বরং বাড়িতে যাও, আমি কাজ সেরে চলে আসবো। নইলে মা যদি তোমাকে এখানে দেখে তাহলে তোমাকেও বকবে। তা যা বলেছিস। ঠিক আছে, ঠিক আছে রে মা, আমি তাহলে যাই। এই বলে মিলির বাবা নিখিল সেখান থেকে চলে গেল। এই নে বাবা, মাছের মাথাটা তুই খা। হ্যাঁ গো, রোজ রোজ ছেলেটাকেই তো মাছের মাথা খেতে দাও, একদিন মেয়েটাকেও তো দিতে পারো। হ্যাঁ মা, আজ বরং দিদি ওটা খা। যত সব আদিক্ষেতা, মেয়ের ওপর বাপের আর বোনের ওপর ভাইয়ের দরদ যেন উতলে উঠেছে। ওই তো লেজ তো আছে, ওটাই মিলি খাবে। দেখো গিন্নি, রোজ রোজ মেয়েটাকে তুমি এত বকাবকি করবে, এ কিন্তু আমি মেনে নেব না। ভুলে যেও না, মেয়েটা তোমার একার না। আহা বাবা, মাকে ওভাবে কেন বলছো? তাছাড়া আমি তো লেজ খেতেই বেশি পছন্দ করি। দাও মা, ওটাই আমাকে দাও। মেরির কথায় সুজাতা রাগে কটমট করে বলল, ন্যাকামি দেখে বাঁচি না। বাপ ভাইকে আমার উপর খেপিয়ে দিয়ে এখন ভালো সাজতে এসেছে। এই, তোকে না বলেছি সবার খাওয়া শেষ হলে তবেই তুই খেতে বসবি? তবু রোজ রোজ অশান্তি করতে ঠিক এখানে চলে আসিস, তাই না? না মা, বাবাই তো আমাকে ডাকলো। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, আমি তো ওকে দেখেছি। সবাই ভাত খাবে আর ও না খেয়ে বসে থাকবে? দেখো গিন্নি, এমন চলতে থাকলে আমি কিন্তু... কি করবে শুনি? আমায় বাপের বাড়ি পাঠিয়ে দেবে? দাও, সেই ভালো। রোজ রোজ তোমার মেয়ের জন্য সংসারের এই অশান্তি আমার একদম ভালো লাগছে না। এইসব তুমি কি বলছো মা? আমি তো কিছুই বলিনি। দেখ মিলি, আমার সামনে একদম নাটক করবি না। আমি ভালো করেই জানি আমি না থাকলে তুই তোর বাবার কানে কি বিষমন্ত্র ঢালিস। খবরদার গিন্নি, মেয়েটাকে একদম বাজে কথা বলবে না। অমন লক্ষ্মীমন্ত মেয়েকে রাত দিন তুমি কষ্ট দাও, তবু মেয়েটা মুখ বুজে সব সহ্য করে। তারপরও তুমি ওর নামে এসব বলছো? আহা বাবা, মাকে এসব কেন বলছো? চুপ কর মিলি, সহ্য করতে করতে তোর মা একদম মাথায় উঠে গেছে। ও, এই কথা? হ্যাঁ হ্যাঁ, বলবেই তো। আমি তো এখন সবার কাছে পর। কোথায় মেয়েটার ভালো চেয়ে ওকে কাজকর্ম শেখাচ্ছি, যাতে ওর শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট না হয়। আর তোমরা কি না আমাকেই দুচ্ছাই করছো? বেশ, আমি চলেই যাব এই বাড়ি ছেড়ে। এ কথা বলেই সুজাতা যখন উঠে দাঁড়ালো, মিলি তার পা চেপে ধরে বলল, না না মা, তুমি যেও না। বাবা তোমায় আর কিচ্ছু বলবে না, যেও না মা। বেশ, তুই যখন বলছিস তাহলে শেষবারের মতো আমি থাকছি। তবে হ্যাঁ, তোর বাবাকে বল এরপর আমি যা করব তাতে যেন উনি আমায় বাধা না দেন। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। তবু তুমি যেও না মা। ও বাবা, বলো না মাকে, মা চলে গেলে আমি যে খুব একা হয়ে যাব। দেখো গিন্নি, দেখো, যে মেয়েকে তুমি সব সময় দূরছাই করো, আজ সেই মেয়েই তোমাকে আটকাচ্ছে। আবার তুমি আমায় কথা শোনাচ্ছ? না না মা, বাবা আর তোমায় কোনো কথা শোনাবে না। আমি কথা দিচ্ছি, বাবা আর তোমাকে কিচ্ছু বলবে না। আর তুমি আমায় যা বলবে আমি তা অক্ষরে অক্ষরে মেনে নেব। বেশ, তাহলে তাড়াতাড়ি খেয়ে যা, পুকুর থেকে 2 কলস জল নিয়ে আয়। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি।
কথাটা বলেই মিলি না খেয়ে জল আনতে চলে গেল। মেয়েটাকে শান্তি মতো খেতেও দিলে না। ঢং করো না তো, খাবার কি উড়ে চলে যাচ্ছে নাকি? ও এসে ঠিক খাবার খেয়ে নেবে। আর হ্যাঁ, শীত তো চলেই এলো। বলছিলাম ছেলেটার জন্য একটা নতুন শীতের কাপড় নিয়ে এসো। শুধু ছেলের জন্য? আর মিলির জন্য? ও মেয়ে মানুষ, ওর আবার বছর বছর নতুন কাপড়ের কি দরকার? রুদ্রর পুরনো শীতের কাপড়গুলো তো পরেই আছে, ওগুলোই পরবে ও। ছি ছি গিন্নি, তোমার এত অধঃপতন! নিজের মেয়ের প্রতি তোমার এত অবহেলা! ছি! শোনো, মেয়ে মানুষের অত শখ আহ্লাদ ভালো না। আজ হোক কাল হোক, ও তো পরের ঘরেই চলে যাবে। আজ যদি এগুলো না শেখে সারা জীবন কষ্ট পেতে হবে। তাই জন্যই আমি ওকে এসব শেখাচ্ছি। এই বলে সুজাতা খাওয়া শেষ করে রান্নাঘরের দিকে যেতে লাগলো। আর তখনই পা পিছলে সিঁড়ি থেকে নিচে পড়ে গেল। ওরে বাবারে, ওরে বাবারে, কোমরটা বোধহয় ভেঙেই গেল রে। সুজাতার চিৎকার শুনে মিলি তাড়াতাড়ি দৌড়ে সেখানে এসে বলল, এ কি মা, তুমি এখানে পড়লে কি করে? আরে হতচ্ছাড়ি, ওসব পরে শুনবি, আগে আমায় তোল। ওরে বাবারে, যন্ত্রণায় সারা শরীর জ্বলে গেল রে। এই তো মা, আমি তুলছি তোমাকে। হ্যাঁ, ভালো করে তোল। এতদিন তো কম গিলিসনি, আর আমাকে তুলতে এত কষ্ট হচ্ছে। ওরে বাবারে! সুজাতার চিৎকার শুনে রুদ্র আর নিখিলও বাইরে চলে এলো। পড়ে গিয়েও মুখের জোর কমেনি দেখছি, এখনো মেয়েটাকে সব বলছো? হ্যাঁ, পড়ে গেছি বলে তো তোমাদের খুব আনন্দ হচ্ছে। ওরে বাবা, ব্যথায় সারা শরীর টন টন করছে। এরপর সবাই মিলে সুজাতাকে ঘরে নিয়ে গেল। বাবা রুদ্র, যা না বাবা, পাশের পাড়ায় কবিরাজ দাদাকে একবার ডেকে আন। আমি যে এই ব্যথা কিছুতেই সহ্য করতে পারছি না। না মা, আমি পারবো না। আমার একটুও সময় নেই। আমাকে এক্ষুনি পড়তে যেতে হবে, না হলে মাস্টার মশাই খুব বকবে। হ্যাঁ গো, তুমি না হয় যাও। পাগল হলে নাকি? হ্যাঁ, আমি গেলে দোকানে কে যাবে? না বাবা, আমি পারবো না। তুমি চিন্তা করো না মা, আমি যাচ্ছি। আমি এক্ষুনি কবিরাজ কাকাকে ডেকে আনছি। এই বলে মিলি দৌড়ে সেখান থেকে চলে গেল। তখন নিখিল সুজাতাকে বলল, দেখো গিন্নি, দেখো, যে ছেলেকে তুমি সব সময় তোলা তোলা করে রাখো, সে তোমার জন্য কবিরাজ ডাকতে গেল না। অথচ যে মেয়েকে তুমি সব সময় দূরছাই করো, সেই মেয়েই দৌড়ে গেল তোমার জন্য কবিরাজ আনতে। হয়েছে, তোমাকে আর বক বক করতে হবে না। তুমিও তো গেলে না, যাও দোকানে যাও। কিছুক্ষণ পরই মিলি কবিরাজকে নিয়ে বাড়িতে এলো।
কবিরাজ সুজাতাকে দেখে বলল, কোনো চিন্তার বিষয় নেই বৌদি, আমি যে ওষুধগুলো দিচ্ছি ঠিক মতো খেলে কিছুদিনের ভেতরে আপনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ দাদা, তাই দিন, ব্যথা একদম সহ্য হচ্ছে না। তবে যাই বলেন বৌদি, সত্যি বলছি, কপাল করে মিলির মতন একটা মেয়ে পেয়েছেন। আমি তো এখন আসতেই চাইছিলাম না, ওই তো আমার পায়ে ধরে আমাকে নিয়ে এলো। এমন মেয়ে যতক্ষণ আছে আপনার কিচ্ছু হবে না। এই বলে কবিরাজ সেখান থেকে চলে গেল। কিন্তু কবিরাজের কথা শুনে সুজাতার চোখে জল চলে এলো। এ কি মা, তুমি কাঁদছো কেন? খুব ব্যথা করছে তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার ব্যথায় তেল মালিশ করে দিচ্ছি, দেখবে ব্যথা একদম কমে যাবে। না রে মা, আমার কিচ্ছু হবে না। দেখলি না তোর কবিরাজ কাকা কি বলল? তুই থাকতে আমার কিচ্ছু হবে না। তাহলে তুমি কাঁদছো কেন মা? আমি তো কাঁদছি নিজের ভুলের জন্য। নিজে মেয়ে হয়েও সব সময় মেয়ে বলে তোকে অবহেলা করেছি। তুই পেটের মেয়ে হওয়া সত্ত্বেও সব সময় ভেবেছি তুই তো একদিন চলেই যাবি, তাই তোকে এত আদর করে কি হবে। কিন্তু আজ বুঝতে পারছি সন্তানরা সবাই সমান। আমি তোর প্রতি কত অবিচার করেছি, আমায় তুই ক্ষমা করে দে মা। কি যে বলো না মা, আমি তো জানি তুমি যা করেছো আমার ভালোর জন্যই করেছো। আমি একটুও কষ্ট পাইনি মা। সত্যি তোর মতো মেয়ে পেয়ে আমি ধন্য। তবে আমি তোকে কথা দিচ্ছি মা, আজ থেকে আমি তোকেও সমান অধিকার দেব, আর তোকেও সমান ভালোবাসবো। আজ থেকে বাড়ির সব কাজ আমি একা হাতে করব। না না মা, তুমি একা কেন করবে? মা মেয়ে দুজন মিলেই করব। সোনা মা আমার, আয় মা, আমার বুকে আয়। এই বলে সুজাতা মিলিকে জড়িয়ে ধরলো, আর এভাবেই সুজাতা নিজের ভুল বুঝতে পেরে মিলিকে বুকে টেনে নিল।